দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সৈকত বাবুর কাছে। গানের মানুষ তো সবসময় গান নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যে সময়টা একটু অবসর পান, নিজের জন্য একটু সময় পান, সেই সময়টাতে কি করেন? তখনও গান শুনি আচ্ছা। এবং গান শোনার পাশাপাশি একটু মায়ের সাথে আড্ডা দিই। মানে একদম। ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা একদমই হয়? একদমই। মানে ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাওয়া, আড্ডা দিতে যাওয়া, ঘুরতে এটা খুব হয়? কম পছন্দ করি আমি, মানে খুব ঘরমুখ মানুষ। গান শুনি এবং গান করি, গান শুনি গান করি, মায়ের সাথে আড্ডা দিই। মায়ের সাথে সময় কাটানো হয় একদমই বেশি? একদমই। এবং আমার এত কাজের চাপের মধ্যেও মায়ের জন্য একটা টাইম বের করে নিয়েছি, বাহ। যেটা সবসময় আমি এটা করে থাকি। মানে 1 ঘন্টা 2 ঘন্টা যখন মা তো গ্রামে থাকে, তো চেষ্টা করি মাকে একটু বেশি সময় দেওয়ার জন্য। আপনার গান গাওয়া নিয়ে মা আসলে কি বলেন? আমার কোনো গান আমি যখন সুর করেছি বা রিসেন্ট যে কাজগুলো করেছি, সবার আগে ডামি থেকে শুরু করে একদম শেষ অবধি আগে সবার আগে মাকে শোনাই। আচ্ছা। আমি কোনো কিছু লিখেছি বা যেটা সুর করেছি সেটা মাকে শোনাই। মানে যেহেতু আমার হাতে খড়ি কিন্তু আমার বাবার হাতে। আচ্ছা। এরপরে আস্তে আস্তে বিভিন্ন ওস্তাদের কাছে শেখা। তো কিন্তু আমি খুব বেশি কমফোর্ট ফিল করি মাকে শুনিয়ে। অনেক সময় হয় না যে বাবা মা সাধারণত খুব একটা চান না যে তার ছেলে বা মেয়ে বড় হয়ে সঙ্গীত শিল্পী হোক বা গানের সাথে থাকুক বা যে কোনো শিল্পের সাথে থাকুক, কারণ সেই জায়গাটা যখন জীবিকা নির্বাহের জায়গা হয়ে যায় তখন অনিশ্চয়তা একটা বিষয় থেকে যায়। সেই ব্যাপারটা কখনো আপনার বাবা মায়ের মধ্যে কাজ করেছে কিনা? অবশ্যই, মানে গার্ডিয়ান হিসেবে তো তারা সব সময় খুবই চিন্তায় থাকে। এবং আমি লেখাপড়া শেষ করার পরে মানে বাবা বারবার করে বলেছে, তুমি প্রফেশন এটা নিও না, এটা বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ। দেখছো তো কি অবস্থা। হ্যাঁ। তারপরেও তো মানে অনিশ্চয়তার পথে মানে হেঁটে যাচ্ছি, চেষ্টা করছি। এবং মানে এখনো পরিবার থেকে বেশটা চাপ আসে, তারপরেও কি এখন ব্লাডের সাথে মিশে গেছে, কিছু করার নেই, চলছি। আসলে যে জায়গাটাকে আমরা ভালোবাসি চাইলেও না সেটা আসলে ছাড়া সম্ভব হয় না না। না, একদমই না। একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে, তারপর আমরা বাকি গল্পে যাব। কোন গানটি শোনাবেন? আমার লেখা সুর করা এবং খুব পছন্দের একটি গান গাইছি। খুব করেই তোকে পেতে চাই, খুব করেই তোকে পেতে চাই, এ মনের সীমানা পেরিয়ে কিছু রংধনু ছড়িয়ে, এ মনের সীমানা পেরিয়ে কিছু রংধনু ছড়িয়ে তোকে পেতে চাই, খুব করেই তোকে পেতে চাই, খুব করেই তোকে পেতে চাই। মনে রান মনে তোকেই রেখেছি যতনে, আদরে আদরে সোহাগে সোহাগে রেখে দেব এ মনের মন্দিরে। সব বাধা পেরিয়েই তোকেই শুধু চাই, খুব করেই তোকে পেতে 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 চাই। থ্যাংক ইউ সো মাচ। খুবই রোমান্টিক, মানে সফট মেলোডি ধাঁচের একটি গান, এবং আমার কাছে মনে হচ্ছিল আপনি যখন গানটি গাইছিলেন মনে হচ্ছিল যে কোনো একটা চলচ্চিত্রের প্লেব্যাক শুনছি আমি। এই গানটার পিছনে বেশ একটু গল্প আছে। আমি যেদিন শুনি না। গানটাতে ভয়েস দিয়েছিলাম, ওই দিন স্টুডিওর পুরো লাইট অফ করে দিয়েছিলাম। আচ্ছা। শুধুমাত্র যিনি রেকর্ডিস্ট ছিল আমাদের শামীম ভাই, তো উনি মিউজিক করেছে। তো আমি বললাম যে ভাই একদম টোটাল ইয়ে করে দেন। এবং আমি তখন মনে করছিলাম যে আমার সামনে কেউ একজন আছে, চোখটা বন্ধ করে গাওয়া শুরু করেছিলাম। খুব ইমোশন নিয়ে বা ফিল একদম নিয়ে। একদম। এই গানটি রিলিজ হয়েছে? হ্যাঁ, গানটা রিলিজ হয়েছে। কোথায় রিলিজ হয়েছে? এটা ধ্রুবতারা মিউজিক স্টেশনে রিলিজ হয়েছে, ভিডিও আকারে। আচ্ছা। এবং গানটা লেখা সুর করা তো দুটোই আপনার? হ্যাঁ, দুটোই তো আমার। এই ব্যাপারটা আপনার মধ্যে আসলে কিভাবে কাজ করে, যে গানটা প্রথমে লেখা হয় নাকি সুরটা আগে আসে? না, এক আমি একজনের ক্ষেত্রে সবসময়ের কিন্তু জন্য ব্যাপারটা এক এক রকম হয়। সবসময়ের জন্য আমি হচ্ছে যে আগে লিখি, দেন পরে সুর করি। আচ্ছা। এবং এই গানটা যখন লিখেছিলাম রাস্তা দিয়ে আমি দেশের বাইরে গিয়েছিলাম একটা প্রোগ্রামে। হ্যাঁ। তো ওখান থেকে শো শেষ করার পরে একটা পেমেন্টের ঝামেলা ছিল, মানে ঝামেলা মানে পেমেন্ট দিবি একটু দেরি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। আচ্ছা।
তো যিনি আমাকে নিয়ে গেছে উনি পেমেন্ট নিচ্ছে, আমি এদিকে রাস্তা দিয়ে হাঁটছি। তো ওই টাইমে আমার গানটা মাথায় এসেছিল যে আচ্ছা। খুব করে তোকে পেতে চাই। আপনি বলছিলেন যে অনেক ছোটবেলা থেকে আসলে গান শেখা হয়, মাত্র 4 বছর বয়স থাকে। তো সেই সময়কার গল্প একটু শুনতে চাইবো, যে মানে বেড়ে ওঠা তো আপনার ঝিনাইদহতে। হ্যাঁ, ঝিনাইদহ তো হতে। সেই সময়টা কেমন ছিল আসলে, সাংস্কৃতিক অঙ্গনটা বা গান শেখাটা কিভাবে হয়ে উঠলো? যেহেতু আমার বাবা গান করে, তো আমি বাবার কাছে শুনেছি যে উনি যখন রেওয়াজ করতো সকালবেলা, তো আমি ওই হারমোনিয়ামের পরে উঠে গিয়ে মানে চিল্লাতাম। তখন মানে ওই টাইমে আসলে কথা বলতে পারি না, তখন থেকেই শুরু। আচ্ছা। পরে তারপরে বাবার হাতে হাতে করি, এবং বাবার অনেকগুলো ডায়েরি আমি নষ্ট করেছি যখন মোটামুটি কলম ধরতে জানি। হ্যাঁ। তখন হচ্ছে যে বাবার অনেকগুলো গান লেখা আমি কেটে দিয়েছি। আমার বাবা হচ্ছে খুলনা রেডিওর লিস্টেড শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের উনি গীতিকার সুরকার। বাবা হচ্ছে গানের আদর্শের জায়গাতে আছেন এবং বাবার কাছ থেকেই আপনার হাতে খড়ি, কিন্তু পরবর্তীতে বেশ কয়েকজন গুরুর কাছে আপনার তালিম নেওয়া হয়েছে, তাদের সম্পর্কে একটু জানতে চাইবো। আমি তো আসলে যেহেতু বাবা শিল্পী, সেহেতু মানে আমার গানের মানে শেখার জায়গাটা আসলে খুব বেশি কষ্ট করতে হয়নি। অন্যান্য যাদের মানে যেটা কষ্ট করে আসতে হয়, গুরুজির পিছনে ঘুরতে হয়, আমার সেটা করা লাগে নাই। যেহেতু বাবাও বেশ প্রমিনেন্ট মানুষ এলাকাতে, তো সেই জায়গা থেকে সবার কাছে খুব আদরেই মানুষ হয়েছে এবং আদরেই গানটা গানের শিখেছি। জগৎ আসলে বুঝে না বুঝেই ঢুকে পড়া। একদমই একদমই। এবং কখনো বাবার কোলে করে গিয়েছি, গান মানে তার স্টেজ দেখেছি, শুনেছি, এবং মানে ডে বাই ডে আমি হচ্ছে যে একসময় স্টেজে গান করেছি। 2013 সাল থেকে আপনার প্রপার ওয়েতে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে ক্যারিয়ারটা স্টার্ট হলো। সেই স্টার্ট হওয়ার গল্পটা একটু জানতে চাইবো, সেটা কিভাবে হলো? আমি আসলে যখন ঢাকাতে অনার্স করতে আসি, আমার তখন মাথায় ছিল যে আমি গানটাই হচ্ছে যে আগে মানে প্রায়োরিটি দিব, প্রথমে রেখে দিব। তো এই কারণে আমাদের শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ উনি প্রয়াত হয়েছেন, তো ওনার হাত ধরেই আসলে আমার ঢাকাতে মিউজিকটা শুরু হয়। তো ওনার কাছে যখন প্রথম গিয়েছিলাম শেখার জন্য, তো উনি বললো যে তুমি আগে দেখো, শেখার পাশাপাশি দেখো যে কিভাবে মানুষ ভয়েস দেয়, আচ্ছা। মানে সিনিয়র আর্টিস্টগুলো। হ্যাঁ। তো ওনার সাথে প্রতিদিন সন্ধ্যাবেলা আমি ক্যাম্পাস শেষ করে আসার পরে উনি আমাকে নিয়ে যেত যে আজকে আসো, আজকে স্টুডিওতে? ভয়েস দেবে। হ্যাঁ। তো ওইভাবে কেউ থাকতো না, আমি একাই থাকতাম, মানে রেকর্ডিং মানে ভয়েস রুমের এই পাশ থেকে আমি দেখতাম যে মানে ভয়েস দিচ্ছে, আচ্ছা। মানে কতটুকু ডিস্টেন্স রাখতে হয় বা মানে কিভাবে গাইতে হয়, থ্রোয়িংগুলা, এগুলো সে মানে উনি ওনার কাছ থেকে শেখায়। এবং উনি আমাকে বেশটা মানে অডিও ইন্ডাস্ট্রির জন্য উনি আমার মানে গুরু আর কি। প্রথম গুরু। তারপর প্রথম মৌলিক গানটা কিভাবে করা হলো? আমি যখন গ্রামে ছিলাম, মানে ক্যাম্পাস ছুটি দিল, আমি বাড়িতে গিয়েছি। তো একদিন বিকালবেলা মানে মাকে বললাম যে একটু চা বানিয়ে দাও। তো চা খেতে খেতেই আসলে গানটা মাথায় আসলো যে আমার এক পাশে পৃথিবী, অন্য পাশে তুমি। আচ্ছা, মায়ের জন্য? ঠিক মায়ের জন্য না, মা চাটা দিয়ে চলে যাওয়ার পরেই আমি লিখেছিলাম। আচ্ছা। তো সব মিলিয়ে মনে একটা গান আমার শেষ করতে 6 থেকে 7 মিনিট মানে লেগেছিল। আচ্ছা, গানটা ওই টাইমেই বসে সুর করা, এই 6-7 মিনিটের মধ্যে। মানে তারপর আমি তখনই লেখা তখনই সুর করা তখনই একই সুর সাথে? করা, এবং সাথে সাথে আমি দাদাকে ফোন করলাম, দাদা আমি একটা গান করেছি, গানটা আমি রেকর্ড করতে চাই। আচ্ছা। তবু তুমি এখন গান করবা? আমি যে হ্যাঁ, ঠিক আছে আসো। আমি তারপরে গ্রাম থেকে ঢাকাতে আসলাম। আসার পরে বললো ঠিক আছে তুমি সন্ধ্যার সময় আসো, আজকে তুমি গাইড দিয়ে যাও। গাইড দিলাম, দেন পরেই আসলো। এটা কত কলের সালের গান। কথা প্রথম মৌলিক গান? এটা এসছে 14-তে। 2014-তে? 14-তে। আচ্ছা, আরো একটি গান এখন আপনার কণ্ঠে শুনি আমরা। আমি এইবার একটি গান গাইবো যেটা আমার খুব পছন্দের, এবং গানটি আমার জন্য মনে হয় একটা মাইল ফলক গান। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম, এবং সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহিন। গানের শিরোনাম হচ্ছে এমন বৃষ্টির দিন। এমন বৃষ্টির দিন ভালো তো লাগে না তুমিহীন, এমন বৃষ্টির দিন ভালো তো লাগে না তুমিহীন, এসো ভিজি একসাথে বৃষ্টি মাখি রিমঝিম এ রাতে, জল দিয়ে লিখে রাখি ভালোবাসার ঋণ, এমন বৃষ্টির দিন
ভালো তো লাগে না তুমি যে গল্পের পটভূমি, তুমি আমি, শুধু তুমি আমি, এসো তার বুকে লিখে রাখি বৃষ্টির পাগলামি। বৃষ্টি যার বন্ধু সে তো অমলিন। গানের কথাগুলো ভীষণ সুন্দর এবং সুরটাও যেমনটি বলছিলাম যে আগের গানের ক্ষেত্রেও ছিল যে অনেক সফট মেলোডি ধাঁচের একটি গান। আপনার ক্ষেত্রে ব্যাপারটি এরকমভাবে এসেছে যে সবগুলোই আপনার মৌলিক গান, আমরা কখনো আপনাকে খুব একটা কভার সং গাইতে শুনি না। না, আমার কোনো কাভার সং নেই এবং যতগুলো গান আছে প্রায় 30টার বেশি মৌলিক গান আছে আমার। চেষ্টা করেছি সবসময় নিজের সন্তানকে নিজে লালন পালন করার জন্য। বিষয় হচ্ছে যে আপনি নিজে গান লিখছেন, সুর করছেন, আবার অন্য কেউ গান লিখে দিচ্ছে, মানে অন্য কোনো গীতিকারের বা সুরকারের গানও তৈরি করা গানও আপনি গাইছেন। কমফোর্ট জোন কোনটা দুটার মধ্যে? অবশ্যই নিজেরটা তো একটু কমফোর্ট ফিল করি এবং যদি কখনো ব্যাটে বলে মিলে যায় ওটাও বেশ কমফোর্ট ফিল করি। গান নিয়ে পরিকল্পনা কি আছে? এই মুহূর্তে ওইভাবে কোনো পরিকল্পনা করতে পারছি না, যেহেতু দেশের অবস্থা একটু অস্থির আছে। এটা আসলে সবকিছু ঠিক হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। তো এই মুহূর্তে আসলে কোনো কিছু করতে পারছি না, শুধু গানগুলোই করে যাচ্ছি। যে পরিবেশ একটু শান্ত হইলেই তখন আবার কিছু চিন্তা করব। প্রতিদিনের কাজটা প্রতিদিন করে যাওয়া, এটাই হচ্ছে মূল বিষয়, তারপর সেটা লক্ষ্যের দিকে এগিয়ে যাবে হয়তো। এবং আমি মনে করি আসলে যতই আমি মানে প্ল্যান করি কিছু করি না কেন, যেটা আমার মানে ভাগ্যে লেখা আছে ঠিক সেটাই হবে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, একদম শেষে আমরা আপনার কণ্ঠে আরো একটি গান শুনবো, তবে তার আগে আপনাকে ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, শুভকামনা রইল সকল কাজের জন্য। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক ডেমোস্থেনিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ছোট সুযোগ কখনো কখনো বড় উদ্যোগের সূচনা করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আপনাকেও অনেক ধন্যবাদ এবং বাংলা ভিশন পরিবারকে ধন্যবাদ এবং আজকের ছেটে যারা ক্যামেরার ওপাশে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, বাংলা গানের সাথেই থাকুন, বাংলা গান শুনুন এবং বাংলাকে বিস্তারভাবে প্রচার করুন। কোন গানটি শুনছি? গতকাল গানটি ভয়েস দিয়েছি। গানটি আমার সুর করা, মুক্তার হোসেনের লেখা এবং শামীম মাহমুদের সঙ্গীতায়োজনে গানটি করেছি। আমার ঘামে ভেজা দিন, তুমি ছায়াতে মসৃণ, আমার সন্ধ্যা আলোহীন, তুমি বোঝই না রাতে দিন। আমার ঘামে ভেজা দিন, তুমি ছায়াতে মসৃণ, আমার সন্ধ্যা আলোহীন, তুমি বোঝই না রাতে দিন। তেলে জলে মিশালে কি তেলের গাড়ি চলে, হোঁচট খেয়ে পড়লে আমি শহর হেসে ফেলে। মেয়ে তুমি বুঝবে কবে, যাচ্ছ তুমি গলে, তাল হারিয়ে হাঁটছ পথে পায়ের নূপুর খুলে। মেয়ে তুমি বুঝবে কবে, যাচ্ছ তুমি গলে, তাল হারিয়ে হাঁটছ পথে পায়ের নূপুর খুলে। তোমার চোখে মেঘ জমিলে থামে কোলাহল,